এখন আমরা মাঠে নামার অপেক্ষা। আমাদেরকে মাঠে এমন ভাবে নামতে হবে যে নামার ক্ষেত্রে আমরা জনগণের যে বর্তমান সম্মতি, সহানুভূতি এবং সমর্থন আছে সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। পর্যায়ের নেতাকর্মীরা সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে আছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। তারা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারেন, তারা যে কোনো সময় নিজেদের যে ধৈর্যের সীমা সেটা যেহেতু ছাড়িয়ে গিয়েছে, আমাদের একটা চিন্তা আছে যে এরকম পরিস্থিতিতে বিএনপি এবং জামাতে ইসলামী এবং এনসিপি, বিশেষ করে এই যে ইউনূসের যে জঙ্গি গোষ্ঠী, জঙ্গি পার্টি, এদের অস্তিত্ব বাংলাদেশের সাধারণ মানুষ রাখবে কিনা, আমাদের নেতাকর্মীরা তাদের উপরে কিভাবে চড়া হবে, এটাও একটা কিন্তু ফিউচার রিস্ক। আমাদের এই ফলটা ভোগ করার প্রস্তুতিটা তাদেরকে নিতে হবে। এটার একটাই সমাধান, তাদের মধ্যে সেই উপলব্ধির মাধ্যমে তারা কি পলিটিক্সটাকে একটা স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাবেন কিনা। তারা শেখ হাসিনার বিরুদ্ধে যে একটা অবৈধ রায় সেটাকে তারা পুনর্বিবেচনা করে এবং সেটার যে অবৈধতা সেটাকে কোয়াশ করবেন কিনা। তারা আমাদের যে সিনিয়র পলিটিক্যাল লিডারশিপ, যে আমির হোসেন আমু আমাদের একজন বর্ষিয়ান নেতা, 80-র ঊর্ধ্বে, তাকে কারাগারে আপনি রেখে, সে তো কাউকে খুন করতে একটা লোককেও পাঠায় নাই, সে নিজেও তো করতে পারবেন, আপনি তাকে এভাবে করে আটকে রাখতেন। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বর্ষিয়ান মানুষ, তাকে আপনি হত্যা করলেন কারাগারে বিনা চিকিৎসায়। এগুলো তো আজকে ডক্টর দীপু মনি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তার ওনার স্বামী অ্যাডভোকেট তৌফিক নওয়াজ, যিনি বাংলাদেশের যে সমুদ্র সীমা বিজয়ে যার সরাসরি লিগ্যাল ইনপুট আছে, তো এই ব্যক্তি প্যারালাইজড হয়ে তার স্ত্রী তার কাছ থেকে অনেক দূরে, এবং তাকে কোনো লুক আফটার করতে না পেরে বিনা চিকিৎসায়, বলতে গেলে অলমোস্ট বিনা কেয়ারে, সেবা না পেয়ে সে মারা গিয়েছেন। তো এই মৃত্যুর দায়িত্ব এই সরকারকে নিতে হবে। তারা যেভাবে করে মৃত্যুর সারি লম্বা করেছেন, তারা বাংলাদেশে যদি থাকতে চান, তাদের পরবর্তী প্রজন্ম যদি রাজনীতি করতে চায়, তারা এই সারি আর লম্বা হতে দেবেন না এবং নিজেদের কথা ভেবেই স্থিতিশীলতার পথে হাঁটবেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আপনি প্রত্যাবর্তনের কথা বলছেন, আমাদের প্রস্তুতির চাইতে আমার মনে হয় বাংলাদেশের মানুষের প্রস্তুতিটা আরো অনেক বেশি। আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে থেকে শিল্পপতি পর্যায়ে বাংলাদেশের নাগরিক যারা আছেন, আমি বলবো বিএনপি, জামায়াতের চরমনাই বা এই নানান অন্যান্য ধরনের যে রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও অনেক অনুসারী আজকে বাংলাদেশে ভাবছে যে প্রথমত তারা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার 15.5 বছরের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা পেয়েছে। তারপরে এই তথাকথিত বৈশ্বিক প্রভাবশালী 3-0 ইউনূস, যাকে আমরা সবাই বলছি প্রতারক ইউনূস, তার 18 মাসের শাসনও তারা দেখেছে, এবং পরবর্তীতে একটি রাজনৈতিক সরকার এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, তাদেরও 6 মাসের কার্যকলাপ দেখেছে, এবং তাদের সরকারের বাইরে, সরকারে আসার আগে মাঠে রাজনীতিতে তাদের কার্যকলাপ তারা 18 মাস ধরে দেখেছে, 2 বছর ধরে সব মিলিয়ে দেখেছে। তো এই সবকিছু বিবেচনায় সাধারণ মানুষ এখন একেবারে মুখিয়ে আছে যে সব তো দেখলাম, কার কত দৌড়, কার কত ক্ষমতা, কার কত যোগ্যতা, কার কত অভিজ্ঞতা, কার কত প্রজ্ঞা, সব তো উপলব্ধি করলাম। তো এই অবস্থায় আমি বলবো আওয়ামী লীগ তার অঙ্গ সংগঠন সমূহের চাইতে প্রস্তুতিটা বাংলাদেশের মানুষের সবচাইতে বেশি, যে তারা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তারা বরণ করে নিতে চায়। তারা মনে করে তিনি এসে সরাসরি প্রধানমন্ত্রী হবেন, নাকি রাজনীতি করবেন রাজপথের, নাকি আদালতে তার মামলা মোকাবেলা করবেন, এগুলো তাদের কাছে মুখ্য বিষয় না। তাদের কাছে মুখ্য বিষয় শেখ হাসিনা আসলে বাংলাদেশটা একটা সঠিক পথে আবারও প্রত্যাবর্তন করবে। শেখ হাসিনার প্রত্যাবর্তনের সাথে বাংলাদেশের আবারও সঠিক পথে প্রত্যাবর্তনের একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে। আর আমাদের দলের প্রস্তুতি যদি আমি বলি, দলের প্রস্তুতিটা মূলত সেটা হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ত থেকে তাদেরকে উজ্জীবিত করে তাদেরকে দিয়েই আমাদের প্রত্যাবর্তনের বিষয়টাকে আমরা বাস্তবায়িত করতে চাই। ফান্ডের টাকায় চলে, যারা চাঁদাবাজি করে চলছে, যারা ধর্ম ব্যবসা করে চলছে, তাদের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তাদের অনেকে অস্ত্র কিনছে, আমাদের কাছে খবর আছে। আমরা যদি মাঠে নামি,
আমাদেরকে অস্ত্র দিয়ে দমন করবে। তাদের অনেকেই সেই স্নাইপারদেরকে রেখে দিয়েছে, যে স্নাইপার গুলোকে তারা ভাড়া করেছিল। তাদের অনেকেই পুলিশের যে প্রায় 35,000 অস্ত্র, যা 30% এখন পর্যন্ত উদ্ধার হয়নি, যেটা সরকারি ভাষ্যে, সেগুলোকে এখন শান দিচ্ছে, সেগুলোতে এখন তেল মাখছে যে যুদ্ধে তারা নামবে। তাদের প্রস্তুতিটা হচ্ছে সহিংস সংঘর্ষের প্রস্তুতি, আর আমাদের প্রস্তুতিটা হচ্ছে জনগণকে নিয়ে স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, সেটার প্রস্তুতি। তো আমাদের প্রস্তুতিটা সেই অর্থে প্রচার প্রচারণার মাধ্যমে হচ্ছে, এবং সাংগঠনিকভাবে রাজধানী ঢাকায় আমাদের যেই পার্টির যে অর্গানাইজেশনাল স্ট্রাকচার, সেটাকে আমরা আপডেট করছি, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে যারা আত্মগোপনে সমস্যাটা হয়েছে, আমাদের অনেকেই কারাগারে, আমাদের বেশিরভাগ নেতৃবৃন্দ কারাগারে, এবং আমাদের অনেকের মাথায় অনেক মামলা ঝুলছে এবং অনেকে জামিনে আছেন। এমত অবস্থায় তাদের পক্ষে এই পরিস্থিতিতে সাংগঠনিকভাবে মাঠে নামলে তাদের যে ঝুঁকিটা, সেটাও আমাদেরকে মাথায় নিতে হচ্ছে। তো সার্বিক দিক বিবেচনায় কিন্তু আমরা প্রস্তুতিটা গ্রহণ করছি বা করার পর্যায়ে আছি, বা অলমোস্ট সম্পন্ন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের প্রস্তুতিটা আরো অনেক বেশি, তাদের প্রত্যাশাটা অনেক বেশি, তাদের দাবিটাও অনেক বেশি আমাদের কাছে। সেই প্রত্যাশার জায়গা থেকে আমি মনে করি যে আমার প্রস্তুতি থাকুক বা না থাকুক, মানুষের যেহেতু প্রস্তুতি আছে, এবং রাজনৈতিক দল হিসেবে যেহেতু আমরা মানুষের প্রতিনিধিত্ব করার দাবি করি, তাদেরকে নেতৃত্ব দিয়েই আমাদেরকে সেই স্থিতিশীলতার পথে হাঁটতে হবে। আমরা রেজিম চেঞ্জ, আমরা ধ্বংসযজ্ঞ, আমরা প্রতিশোধ পরায়ণতা, এই রাজনীতির দিকে আমরা অন্তত পক্ষে আমাদের নেত্রীর পর্যায়ে আমরা বলতে পারি যে সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে যেটাই রাজনৈতিক বক্তব্য আসুক না কেন, রাজনৈতিক বক্তব্যে অনেক সময় অনেক ধার থাকে, অনেক ধরনের আলোচনা সমালোচনা থাকে, কিন্তু পলিসিগতভাবে, কৌশলগতভাবে, সাংগঠনিকভাবে আমাদের প্রস্তুতিটা হচ্ছে মানুষের সাথে একাত্মতার মাধ্যমে, জনগণের সাথে একাত্মতার মাধ্যমে, আমাদেরও আত্মসমালোচনার মাধ্যমে আমরা সেই রাজনীতির মাঠে পুনঃপ্রত্যার্পণ করব এবং আমাদের নেত্রীকে স্বদেশ প্রত্যাবর্তন করাবো। আবারও বলছি যে কূটনীতি বা আন্তর্জাতিক মহলের উপরে নির্ভর করে আওয়ামী লীগ রাজনীতি করবে না, করে না, ভবিষ্যতেও করবে না। তো আমাদের শক্তিটা হচ্ছে জনগণ, এবং জনগণের মাধ্যমে বাংলাদেশে বারবার আওয়ামী লীগ 2008 সালে জনগণের ভোটেই বিপুল ভোটে নির্বাচিত হয়ে এসেছে, এবং এর আগেও 70 সালের নির্বাচনেও জনগণের ভোটে এসেছে। তখনও তো ইউএসএ, ব্রিটেন, এরা তো মানে ওয়েস্টার্ন ব্লকের, এরা তো আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু আমরা তো স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি কেন? জনসমর্থন ছিল, জনগণ মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করে স্বাধীন রাষ্ট্র অর্জন করেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু এখনের যে পরিস্থিতি, সেখানেও কিন্তু আমরা মনে করি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় পরিসরের মুক্তিযুদ্ধ, সেটা হয়তো বা সশস্ত্র ভাবে সরাসরি সম্মুখ যুদ্ধের মুক্তিযুদ্ধ নয়, কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশ ধীরে ধীরে সেই মানে দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর্যায়ে যাচ্ছে। ইউএসএ তে আপনি জানেন যে ক্লিনটন পরিবারের একটা ব্যাপক প্রভাব সেখানে আমেরিকান গভর্নমেন্টে আছে। এই ক্লিনটন পরিবারের সাথে ইউনুসের যে সম্পর্ক, আর্থিক এবং নানান মানে সামাজিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, সেটার বরাত দিয়ে কিন্তু ইউনুস সেটা তাদের সরকারের একটা অংশের সমর্থন আদায় করছে। সমর্থনের মাধ্যমে তাদের ইউএসএইড এর টাকা, তারপরে সোরাস ফাউন্ডেশনের, ওপেন সোসাইটির টাকা, ইউনুসের টাকা, জামাতের টাকা এই সরকার বিরোধী কাজে বিনিয়োগ হয়েছে। উৎখাত তারপরও কিন্তু আমরা হতাম না যদি আমরা রিজিড ভাবে সেটাকে মোকাবেলা করতাম, কিন্তু রক্তক্ষয়, প্রাণহানির কারণে আমরা সেটাতে যাইনি। তবে আন্তর্জাতিক সম্প্রদায় যে ঘুরিয়েছে বা পক্ষে এসছে, সেটা চাইতে মূল বিষয়টা হচ্ছে তাদের যে এই সমস্ত প্রাইভেট ভেস্টেড কোয়ার্টার, যেগুলোকে আমরা বলছি যে ইন্টারেস্ট গ্রুপ, হ্যাঁ, ইন্টারেস্ট গ্রুপ গুলো কিন্তু সবসময় ন্যাশনাল সিকিউরিটি পর্যায়ে ইনপুটটা থাকে না। ন্যাশনাল সিকিউরিটি পর্যায়ে কিন্তু তাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, নিরাপত্তা সংক্রান্ত সংস্থাগুলো কিন্তু নিরাপত্তার বিষয়ের ক্ষেত্রে আলটিমেটলি এই টেম্পোরারি সমাধানের চাইতে লং টার্ম সমাধানের দিকে যায়। এবং তারা দেখছে যে একটা দেশ যেখানে জঙ্গিবাদটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এখন ঘরে ঘরে চাষ হচ্ছে এবং রপ্তানি হচ্ছে। আসিফ আদনান বলে একটা দেখবেন সালাফিস্ট উগ্র, সে ওয়াহাবি একটা গ্রুপের, সে কিন্তু আইসিস এর সদস্য ছিল। এইগুলোকে এখন সরকার শুধু ছেড়ে দিচ্ছে না, এগুলোকে দিয়ে প্রমোট করাচ্ছে, কারণ এদের উপরে যেহেতু ভর করা। তো আন্তর্জাতিক সম্প্রদায় তো এই রিয়েলাইজেশনটা আছে যে বাংলাদেশে একসময়
মেয়েরা শান্তিতে শুধু ঘরে ঘুমাতে পারতো না, তারা কাজে যেতে পারতো, চাকরি করত, রপ্তানিমুখী শিল্পে তাদের সরাসরি ইনভেস্টমেন্ট ছিল, মানে লেবার ইনভেস্টমেন্ট ছিল। তাদের যে আপনার ব্যাপক পরিবর্তন আজকে বাংলাদেশে ওই আফগানিস্তান থেকে খারাপ পরিস্থিতি করার জন্য একটা চিন্তা ভাবনা একটা গ্রুপের আছে। তো এটা হচ্ছে বিষয়, যে এমন না যে পশ্চিমা বিশ্ব ঘুরে গিয়েছে। সিকিউরিটি এস্টাবলিশমেন্ট সবসময় কিন্তু ওই পয়েন্টটাতে থাকে, কিন্তু এর বাইরে কমার্শিয়াল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট গ্রুপ তারা কিন্তু মাঝে মাঝে এসে হানা দেয়। তাদের যে মানে স্ট্যান্ডার্ড অপারেটিং যে স্ট্যান্ডার্ড যে পলিসি থাকে সেখানে কিন্তু হানা দিয়ে একটা ডিসরাপশন করে। এই ডিসরাপটিভ এলিমেন্টটা ছিল ইউনুস এবং অন্যান্য শক্তিগুলো। ডিসরাপশনের পরে তো আবার স্টেবিলিটি আসে। স্টেবল অবস্থায় তারা এখন বুঝছে যে স্টেবিলিটির দরকার। ইউনুসের ডিসরাপশন অনেক ক্ষতি করেছে, এটা সিভিল সোসাইটিতে বা তাদের সিকিউরিটি এস্টাবলিশমেন্টে এটা কিন্তু তারা মোটামুটি রিয়েলাইজ করে। আগেও করতো, একটা স্কোপ দিয়েছে ইউনুসকে, ওই স্কোপ দেওয়ার পরে সে ব্যর্থ হয়েছে। এখন তারেক এবং জামাতের সরকার আছে, বিএনপি জামাতের সরকার আছে, তারেক রহমান ক্ষমতায় আছেন প্রধানমন্ত্রী, তাদের যে ইনক্যাপাসিটি সেটা তারা বুঝছেন। তো সবকিছু মিলিয়ে এই মুহূর্তে তাদের আর সেই ইয়েটা নেই, আস্থাটা ওইভাবে করে নেই। ওয়েতে পয়সা বিনিয়োগ করে একটা ন্যারেটিভ তৈরি করতে পারে, সেটা কিন্তু আমাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হয়েছে। মিলিয়ন মিলিয়ন ডলার অনলাইনে বিনিয়োগ হয়েছে। এটা পিনাকি হোক বা ইলিয়াস হোক বা নানান ধরনের নাম সর্বস্ব নামবিহীন আপনার মানে পেজ থেকে চ্যানেল থেকে অপবাদ প্রপাগান্ডা ছড়ানো হতো, সেগুলো পয়সা দিয়ে করতে হয়েছে, করে একটা মানুষের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করেছে আমাদের ব্যাপারে। আর আমাদের উৎখাত হওয়ার পরে মানুষের মধ্যে একটা অর্গানিক রিয়েলাইজেশনের মাধ্যমে সেটা একটা ব্যাপক ক্যাম্পেইন সৃষ্টি হয়েছে। যে বাংলাদেশের তো এখন এক্সিস্টেন্সিয়ালিস্ট একটা ক্রাইসিস, যে আমাদের অস্তিত্ব নিয়ে টানাটানি শুরু হয়েছে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে। তো এই অর্গানিক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এর আগে কখনো অনলাইনে সক্রিয় তেমন থাকতো না বা ছিল না। শুধুমাত্র শুভেচ্ছা দেয়া, নেতার বিবাহ বার্ষিকীতে সহমত শুভেচ্ছা, এই সমস্ত কেক কাটো, এই কাজের মধ্যে আমরা ছিলাম। এটা তো অনস্বীকার্য। নেতার মেয়ের বার্থডে তো আমরা ওই যে শুভ জন্মদিন দিতাম বা নেতার জন্মদিন পালন করতাম অনলাইনে, এটা ছিল আমাদের কাজ। কিন্তু আমাদের এই উৎখাত হওয়ার পরে একেবারে প্রান্তিক পর্যায়ের একটা কর্মীর মধ্যেও আদর্শিক সচেতনতার সৃষ্টি হয়েছে, যে সেও কিন্তু এখন আমাদের যে বিশাল কর্মী বাহিনী, তারা আগে ছিল রাজপথে সক্রিয় রাজনৈতিকভাবে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিল নিষ্ক্রিয় না, শুধুমাত্র অনেকাংশেই তারা শুধুমাত্র সহমত পার্টি করত। কিন্তু এখন যেটা হয়েছে যে রাজপথে যেহেতু আমাদেরকে নির্যাতনের ফলে এবং কর্মসূচি করতে না দেওয়ার ফলে এবং নিষিদ্ধ করার ফলে আমাদের বিশাল একটি কর্মী গোষ্ঠী, একটি না মানে প্রত্যেক কর্মী নামে বেনামে যেভাবেই হোক সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগতভাবে ব্যাপক প্রচার তারা করছে, যেটা রাজনৈতিক দলের কর্মীদের প্রধান কাজ। প্রচারণা করাটাই কিন্তু প্রধান কাজ রাজনৈতিক দলের কর্মীদের। দ্বিতীয় কাজ হচ্ছে সাংগঠনিক কাজে অংশগ্রহণ করা, তৃতীয় কাজ হচ্ছে যদি সরকারে যায় তারা পলিসি ইয়ে করা। তো ক্যানভাসিং এর কাজটা আমরা কিন্তু অর্গানিক্যালি অনেক করতে পেরেছি, এবং তারা যখন দেখছে আমাদের নেত্রী তৃণমূলের সাথে সংযুক্ত হচ্ছে, কথা বলছেন, একটা ছেলে যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে তার সাথে কথা বলছে, সে উজ্জীবিত হয়ে ওই ইউনিয়নে, ওই পাড়ায়, ওই পঞ্চায়েতে, ওই ওয়ার্ডে, ওই আপনার গ্রামে, হ্যাঁ, তারা কিন্তু জোটবদ্ধ ভাবে প্রচারগুলো করছে। আমরা সংঘবদ্ধ কেন্দ্রীয়ভাবে হই না হই বা বিনিয়োগ আর্থিকভাবে করে একটা রং নেগেটিভ বা আমার নেগেটিভ পজিটিভ নেগেটিভ এস্টাবলিশ করা চাইতে, যেটা অর্গানিক্যালি যেটা সৃষ্টি হয়েছে, এটার কারণে কিন্তু আজকে বিশ্ববাসীর কাছে একটা বার্তা চলে গিয়েছে যে কি হতে যাচ্ছে। আমরা যদি পয়সা দিয়ে টাকা দিয়ে, যদিও বা সেটা অনেকেই বলেছিল প্রথমে একটা ম্যাসিভ মানে অর্গানাইজড ক্যাম্পেইন, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে অর্গানাইজড ক্যাম্পেইন কর্পোরেট প্রতিষ্ঠান করতে পারে তাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য। একটা রাজনৈতিক দল প্রোডাক্ট বিক্রি করে না, তারা আদর্শিক চেতনা বোধের জায়গা থেকে প্রচার প্রচারণা করে, মানুষকে সচেতন করে, মানুষকে তাদের বক্তব্যটা জানাতে, এবং সেই জায়গাটাতে কিন্তু আওয়ামী লীগ সফল হয়েছে আমি বলবো শতভাগ। যে কোনো সেই কর্পোরেট স্টাইলের প্রচারণায় না গিয়ে আমাদের যারা সচেতন নাগরিকরা আছেন, যেমন আপনি,
একজন সচেতন গণমাধ্যম কর্মী হিসেবে আপনি আপনার যে পক্ষ থেকে বিশ্লেষণগুলো তুলে ধরছেন, সেখানে তো আপনার সাথে আমার কোনো আর্থিক সম্পর্ক নেই, আমার সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক নেই, কিন্তু আপনি আপনার আর্থিক প্রয়োজন থেকেই কিন্তু সেই জিনিসটা করছেন, যে আত্ম উপলব্ধি যে আজকে বাংলাদেশের এই অবস্থা, সেই জায়গা থেকে আপনার একটা বিশ্লেষণ প্রয়োজন, একজন মানে কি হতে যাচ্ছে সেটা মানুষের মধ্যে প্রকাশ করার প্রয়োজন। এইরকম যারা মানে বোদ্ধা ব্যক্তিরা আছেন, তারা সকলে কিন্তু যার যার অবস্থান থেকে এই জিনিসটা প্রচার করছেন বলে একটা অর্গানিক ডেভেলপমেন্ট হয়েছে। তো এটাকে আমি মনে করি অনেক বড় অর্জন, যে দল হিসেবে আমরা যে ভাবতাম যে আমাদের দলের মধ্যে সেই ইডিওলজিক্যাল আপনার যে ক্যানভাসিং সেটা যেহেতু কমে গিয়েছিল, এখন সেটা এমন ভাবে ফেরত এসেছে সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি। আমরা কোনো কর্পোরেট কোম্পানিকে ডিজিটাল মার্কেটিং এর জন্য বিলিয়ন ডলার খরচ করে, হ্যাঁ, সেখানে আমরা ওই যে রেজিম চেঞ্জের জন্য আমরা করছি না। আমাদের একটা ক্ষুদ্র কর্মী একেবারে ইউনিয়ন পর্যায়ে, সে তার ফেসবুক আইডি থেকে, সে তার টুইটার আইডি থেকে সে প্রচারণা করছে যে এইটা হচ্ছে গভর্নমেন্টের ফেলিয়ার, এইভাবে মানুষকে নির্যাতন করা হচ্ছে, এইভাবে আমরা দুঃখ এবং কষ্টের মধ্যে আছি, আওয়ামী লীগ সরকার কি করেছে এটার প্রচারণা তারা করছে। সেদিক থেকে আমি বলবো অনেক সফল। পাশাপাশি পাশাপাশি দেখবেন যে আওয়ামী লীগের একটা প্রবণতা হচ্ছে যে নিজেদের ব্যর্থতা, নিজেদের সমালোচনাটাও কিন্তু আমরা প্রকাশ্যে অনেক করি। করার ফলে যেটা হচ্ছে কিছুটা, এটা একটা পজিটিভ সাইডও আছে, একটা নেগেটিভ সাইডও আছে। পজিটিভ সাইডটা হচ্ছে মানুষের মধ্যে একটা উপলব্ধি থাকে যে এটা এমন একটা রাজনৈতিক দল যে কিন্তু আত্মশুদ্ধিতেও বিশ্বাস করে, যে নিজের নেতৃবৃন্দকে প্রশ্ন করতে জানে, যে মানে সেটা অভিমান থেকে হোক, রাগ থেকে হোক, ক্ষোভ থেকে হোক, তার মধ্যে সেই বিষয়টা আছে যে সে জবাবদিহিতা করার সংস্কৃতিটা সে তাদের মধ্যে আছে। এটা আপনি বিএনপির মধ্যে পাবেন না, এটা আপনি জামায়াতের মধ্যে পাবেন না, অন্যান্য রাজনৈতিক দলের কোথাও পাবেন না। কেন? তারা মানে এই তাদের মানে অপারেশনাল প্রসিজারটা ভিন্ন। আপনি 17 বছর বিএনপি এই মানে বাইরে ছিল রাষ্ট্রীয় ক্ষমতা থেকে, আপনি কোথাও দেখবেন না যে বিএনপির কোনো কর্মী সোশ্যাল মিডিয়াতে তাদের নেতাকে মানে নিয়ে আলোচনা করছে, সমালোচনা করছে, করেনি তারা। আওয়ামী লীগ কিন্তু সেটা করে। আওয়ামী লীগের যে এটা করার মাধ্যমে মানুষের কাছে কিন্তু একটা পজিটিভ বার্তা গেছে। আর একটা নেগেটিভ সাইডটা হচ্ছে আমাদের সেখানে ইউনিটির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হই, বা ঘরের কথা বাইরে বলাটা বেশি, সেটা উচিত না, সেটা আর একটা বিষয় আছে। সেটার বাইরে গিয়ে কিন্তু পজিটিভ সাইডটাও আছে, যে এরা এমন একটা দল যে নিজেরা নিজেদের মধ্যে সমালোচনা করতে কাউকে ছাড়ে না। সুতরাং এরা কট্টরপন্থী না। এরা যেই পিনাকির যে ন্যারেটিভ, যে আওয়ামী নামক একটা ধর্ম আছে, সেই ধর্মের আমরা মানে কট্টরবাদী, উগ্রবাদী মানে ফলোয়ার। আওয়ামী লীগ একটা আবেগ হতে পারে, আওয়ামী লীগ একটা ভালোবাসার জায়গা হতে পারে, একটা আদর্শিক সংগঠন হতে পারে। আওয়ামী লীগের আদর্শের সাথে অন্যান্য অনেক রাজনৈতিক আদর্শের কিন্তু মিল আছে। এমন না যে আওয়ামী লীগই শুধুমাত্র এই আমাদের যে প্রগতিশীল মুক্তিযুদ্ধের ধারণা, সেটা লিখিতভাবে শুধু আওয়ামী লীগের না, অন্যান্য রাজনৈতিক দলের আছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু আওয়ামী লীগের মধ্যে যেটা আছে, ওই যে একটা সাংগঠনিক আদর্শিক একটা সম্মিলিত আবেগ, যে আমার একটা কর্মীর যেই মানে ফিলিংস, সেটা আওয়ামী লীগের মধ্যে, নিজেদের মধ্যে এবং আওয়ামী লীগের হায়ারার্কির মধ্যে এই রিয়েলাইজেশনটা অনেক বেশি। এবং এই কারণেই দেখবেন যে এই দলটি নানান ঘাত প্রতিঘাতের পরেও টিকে আছে। যে কোনো রাজনৈতিক দল রাষ্ট্রের যে সমস্ত অঙ্গগুলো আছে, সেটা আমি যদি বলি বিচার বিভাগ, আমি যদি বলি সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, হ্যাঁ, তারপরে আমলাতন্ত্র, যে এই যে পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচার, যেটা সেই পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচারের সাথে একটা মুখোমুখি অবস্থানে গিয়ে রাজনীতি করাটা তাদের পক্ষে সমীচীন না, এবং সেটা কঠিন হয়ে দাঁড়ায়। তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে কাজটা ইউনূস করতে চেয়েছে, যে রাষ্ট্রের বিরুদ্ধে আওয়ামী লীগকে দাঁড় করিয়ে দিতে চেয়েছিল প্রতিদ্বন্দ্বিতার জায়গায়, যে যাতে করে আমাদের যে কোনো কর্মসূচি কিন্তু মনে হয় যেন আমরা সরাসরি বিচ্ছিন্নতাবাদী, বা আমরা সরাসরি আপনার নাশকতা বা জঙ্গি, এই ন্যারেটিভটা তৈরি করার জন্য তারা আমাদেরকে একটা কাগুজে নিষেধাজ্ঞার মধ্যে ফেলেছিল। তো আমাদের সরকার, রাষ্ট্র প্রশাসনের মধ্যে যারা
মানে চাকরি করছে বা যারা সার্ভ করছে তাদের অনেকের মধ্যে কিন্তু এখন রিয়েলাইজেশনটা এসছে, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, যে আওয়ামী লীগের সাথে যা হয়েছে বা আওয়ামী লীগের নামে যে নৃশংসতাগুলোকে প্রচারিত করা হয়েছে সেগুলো যে কতটুকু ভুল ছিল এই রিয়েলাইজেশনটা তাদের মধ্যে এসেছে। এই কারণে আমি মনে করি যে আমরা নিয়মতান্ত্রিক এবং শান্তিপূর্ণ একটি প্রক্রিয়ার পাশাপাশি সাংগঠনিক শক্তির মাধ্যমে, রাজপথের নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের একটা রাজনৈতিক সংগ্রাম করার একটা স্পেস তৈরি হয়েছে। কারণ সেই পার্মানেন্ট গভর্নমেন্ট স্ট্রাকচার গুলোর মধ্যে এই রিয়েলাইজেশনটা থাকার কারণে তারা এখন যেমনি আমাদের যদি আন্দোলনের ডাক আসে, সংগ্রামের ডাক আসে, তারা কিন্তু আজ্ঞাবহ ভাবে, অন্ধভাবে আমাদের বিরুদ্ধে অবস্থান নিতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চিন্তা করবে এবং অবস্থান বেশিরভাগ ক্ষেত্রে 80% লোকেরাই নেবে না। কারণ কেন নেবে না? কারণ আপনি দেখুন যে সরকারের নির্দেশ পালন করার জন্য পুলিশ বাহিনীর সদস্যদের ফাঁসি দেয়া হচ্ছে, সরকারের নির্দেশ পালন করার জন্য আপনার এই যে সেনাবাহিনীর এতগুলো অফিসারকে আজকে অ্যারেস্ট করে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে, কাউকে রাজসাক্ষী বানানোর চেষ্টা করা হচ্ছে। বিজিবিতে যারা ছিলেন তাদের ক্ষেত্রে একই অবস্থা। বাংলাদেশের ইতিহাসে 15 জন সচিবকে একসাথে গ্রেফতার করার কোনো ইতিহাস নেই, তারাও গ্রেফতার। আমাদের দেশের প্রধান বিচারপতি, মানে সমসাময়িক ইতিহাসে ফ্রেঞ্চ রেভলিউশনে আপনার ওই যে প্রধান বিচারপতিকে কেউ গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দেয় না। বাংলাদেশে প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক সাহেব, তাকে গ্রেফতার করে বিনা বিচারে জামিন দেওয়া সত্ত্বেও একটা বয়োবৃদ্ধ মানুষকে, 83-82 বছরের মানুষকে একটা নাশকতার মামলায়, হত্যাকারী হিসেবে দেখিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। এগুলো কি তারা বুঝছে না যে দেশটা কোন পথে যাচ্ছে? তারা সবাই স্থিতিশীলতা চায় এবং এই চাওয়ার জন্যই তারাই স্পেস করে দিতে চায়। এখন আমরা মাঠে নামার অপেক্ষা। আমাদেরকে মাঠে অমন ভাবে নামতে হবে যে নামার ক্ষেত্রে আমরা জনগণের যে বর্তমান সম্মতি, সহানুভূতি এবং সমর্থন আছে সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। নাশকতামূলক কার্যক্রম অনেক পক্ষই করতে পারে। আপনি আন্দোলনের ডাক দিলেন, কিন্তু আপনার প্রতিপক্ষ আপনার ক্ষতি করার জন্য কিন্তু অনেক নাশকতামূলক কাজ করতে পারে, আপনি করেন বা না করেন। তো এই বিষয়গুলো আমাদেরকে খুবই সতর্কতার সাথে অ্যাসেস করে কেয়ারফুলি আপনার এগুলোকে বিশ্লেষণ করে এগোতে হচ্ছে বলেই সময়টা কিছুটা হচ্ছে। তবে আমি আপনাকে বলবো, আওয়ামী লীগের কার্যক্রমের কারণেই দেশে এবং বিদেশে এবং প্রশাসনে এবং সেনাবাহিনী, পুলিশ বাহিনী সব জায়গাতে আমাদের সরকারের পক্ষে জনমত বা তাদের যে সমর্থন, মৌন সমর্থন বলি বা সহানুভূতি বলি, সেটা ছিল বলেই ইউনূস সরকার যেটা বলেছিল 5 বছর, 50 বছর, 10 বছর কোনো লিমিট নাই আমার, আমি থাকবো আজীবন, যা ইচ্ছা তাই করব, বাংলাদেশকে আমার মতন করে গড়ব, এই ক্রিমিনালের 18 মাসের বেশি থাকা সম্ভব হয়নি। সে কিন্তু 18 বছর থাকতে পারতো, এখনো তো বেঁচে আছে, আমৃত্যু থাকতে পারতো, থাকার চেষ্টা করেছিল সে। এই জন্য সংবিধান সংশোধন করার জন্য জুলাই সনদ, এই সেই নানান কিছু সে তৈরি করেছিল, সে কিন্তু থাকতে পারে নাই। এবং এই থাকতে না পারার মধ্যে কিন্তু ওই কর্মসূচি, ওই ভীতিটাও তাদের মধ্যে কাজ করেছে যে কোনো সময় তো, এবং প্রশাসন যন্ত্র, রাষ্ট্রের যে স্থায়ী অংশ, তাদের মধ্যে যে অনাস্থা, যে আমরা এই তোমাকে মানছি না, মানবো না, তুমি যাও, এটা কিন্তু সৃষ্টি হয়েছিল। এবং সেখানে কিছুটা একটা আস্থা ছিল যে নির্বাচন হলে, একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে হয়তো একটা পলিটিক্যাল সলিউশনের দিকে যাবে, যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে একটা সলিউশন, সমাধান কেন্দ্রিক রাজনীতির পথে বাংলাদেশ হাঁটবে। সেখান থেকে তারা কিন্তু নির্বাচনের পথে গিয়েছে, নির্বাচনটাকে অনুষ্ঠিত করে দিয়েছে। তার পরবর্তীতে সরকারের যে পদক্ষেপ এখন তারা সকলেই বিশ্লেষণ করছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের পক্ষে সে আন্দোলন বা সংগ্রাম করে ফসলটা ঘরে নেওয়া খুবই সম্ভব, কিন্তু ঘরে নিতে গিয়ে যাতে মানুষের ক্ষতি না হয়, দলের ক্ষতি না হয়, এটা কিন্তু বিবেচনায় রাখতে হবে। এবং এই জন্য সতর্কতার সাথে এগোচ্ছেন আমাদের নেত্রী। তিনি একটা সময়সীমা দিয়েছেন, বাস্তবতার প্রেক্ষিতে সেই সময়সীমার মধ্যে আমাদের সাংগঠনিক কাজটা সারতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্র প্রশাসনের যে ভূমিকাটা, সেটাও কিন্তু আমরা বিশ্লেষণ করতে হবে, কারণ তাদের সাথে মুখোমুখি অবস্থান নিয়ে তো আমি
কনফ্রন্টেশনাল পলিটিক্সে যেতে চাই না, তাই না? আমাদের দলে যেহেতু সাংগঠনিকভাবে কাউন্সিল করাটা খুবই কঠিন, বা এই মুহূর্তে আপনার সম্মেলনের মাধ্যমে সকলের মতামতের মাধ্যমে সাংগঠনিক স্ট্রাকচারটা তৈরি করাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, মানে মূল নেতৃত্বে বা বড় মানে কেন্দ্রীয় নেতৃত্বে, সেখানে তো আসলে আমার পক্ষে কোনো পরিবর্তন করা সম্ভব হবে না। কারণ আপনি কাউন্সিল না করে তো আপনি সেন্ট্রাল কমিটি করতে পারেন না, সেটা একটা স্থিত অবস্থার মধ্যে আছে। আর তৃণমূল পর্যায়ে সবার সাথে আলোচনা করে সাংগঠনিক স্ট্রাকচারটা রিস্ট্রাকচারিং করাটা সম্ভব, কারণ আপনি ভার্চুয়ালি সেই আলোচনাটা করতে পারছেন, অনেক এফেক্টিভলি করতে পারছেন। কারণ আপনি মাঠে ময়দানে করতে গেলে সেটা কিন্তু হয়ে যায় আনুষ্ঠানিকতার মধ্যে চাপা পড়ে, যে বেশি পয়সা খরচ করে বিরিয়ানি খাওয়াতে পারে সেই কমিটিতে চলে আসার সম্ভাবনা থাকে, তাই না? আর নেতাকে খুশি করতে পারে। তো এই জিনিসটা অ্যাভয়েড করা সম্ভব এখন, যে রিস্ট্রাকচারিং অফ দি অর্গানাইজেশন। তবে আমাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সবচেয়ে বড় যে অভিযোগটা, সেটা মানে যে আমাদের দল সরকারে থাকাকালীন অবস্থায় যে সরকার প্রশাসনের অনেক ব্যর্থতা বা অনেক ধরনের পলিসি ফেলিয়ার বা দুর্নীতি, বা সরকারের রাজনৈতিক দল হিসেবে রাজনীতির প্রতিনিধিত্ব যারা আমরা করেছি মন্ত্রী বা এমপি হিসেবে, তাদের যদি আমি বলি দুর্নীতির অভিযোগ বা তাদের অনেক ধরনের অভিযোগ, সেগুলোর ফল দিতে হচ্ছে আমাদের তৃণমূল পর্যায়ের কর্মীদেরকে। এটা কিন্তু সবচেয়ে বড় হতাশার জায়গা, এবং এই জায়গাটা কিন্তু আমি মনে করি একেবারে যুক্তিযুক্ত জায়গা। যে তারা যদি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেকেই এখন অনেক নীতি বাক্য শোনায়, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে সে হাইলি কম্প্রোমাইজ। আমাদের অনেক মানে সাবেক ব্যক্তিবর্গ আছেন যে আমরা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সার্বক্ষণিক বলছি, হ্যাঁ আমাকে দায়িত্ব দেয় নাই বলে আমাদের নেত্রীর এই অবস্থা হয়েছে, এই সেই নানান ধরনের সমালোচনা করছে। আচ্ছা, নিজে কিন্তু ব্যাংকের লাইসেন্স, বিমান লাইসেন্স, ব্যবসা সবকিছু নিয়েছে, এখন দিন রাত। এবং শুধু নেই, টক শোতে গিয়ে তখন গলা ফাটিয়েছে, অত্যন্ত নোংরা ভাবে বিরোধী দলকে আক্রমণ করেছে, এখন সাধু সেজেছে। হ্যাঁ, মানে পশ্চিমা বিশ্বে বসে অনেক এরকমও কিছু ক্যারেক্টার আছে। তো মানুষের মধ্যে সেই হতাশাটা থাকবে, স্বাভাবিক। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা উপলব্ধিমূলক একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি, এটার মাধ্যমে আমরা আমাদের মধ্যে সেই আত্মশুদ্ধিটা আসা উচিত যে আমাদের মধ্যে যারা আমি যদি বলি যে ব্যবসা করেও যারা আয় করেছেন, আমি ব্যবসা করাটা তো খারাপ না, সেটা দলের প্রয়োজনে কতটুকু আমরা আনতে পারছি সেই বিষয়টা কিন্তু আমাদের আনতে হবে। জামায়াত ইসলামী অনেক ছোট্ট একটা দল, কিন্তু তারা বাইতুল মাল কালেক্ট করে কিন্তু পুরো দলের সবাইকে কিন্তু মানে সেটাকে ঠিক করে। আমাদের আওয়ামী লীগের এই এমন মানে যারা দেখছি যে 1 কোটি টাকা দামি ঘড়ি পরে ঘুরছে, বা 2 কোটি টাকা দামি গাড়ি চালিয়ে দুবাই, লন্ডন, সিঙ্গাপুরে ঘোরাফেরা করছে, আমার সেখানে কর্মীরা খুব কঠিন অবস্থায় আছে, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। এবং আমি ব্যক্তিগতভাবেও এই বিষয়টা নিয়ে বারবার আমরা বলেছি কেন্দ্রীয় আলোচনার মধ্যে, যে অনেকে বলে যে মানে এই তারা যেভাবে তাদের যে জীবনযাপন আর কর্মীদের যে আজকে অর্থ কষ্ট, সেটার যে একটা বিস্তার ফারাক, সেটা তো আমাদের উপলব্ধিটা করতে হবে। এবং সেখানে কিন্তু তাদের সহযোগিতা করা তৃণমূল পর্যায়ে, আপনি ব্যবসা করেছেন, আপনার কাছে অর্থ আছে, সেই অর্থ দলের প্রয়োজনীয়তা কাজে লাগাতে হবে। সেটা তো সেই জায়গাটাতে হচ্ছে আমার নিজের ব্যক্তিগত কিছুটা খেদ আছে। হ্যাঁ, মানে আয় করাটা তো অস্বাভাবিক না, দেশের অর্থনৈতিক প্রগতি হয়েছে, এগিয়ে গিয়েছিল, অনেকেই আয় করেছেন, সেটা আমি মানে মন্দ উপায় নাকি সঠিক উপায় সেই আলোচনায় যাচ্ছি না। কিন্তু আমার প্রত্যেকটা আয়ে আমার কর্মীদের হক আছে, তো সেই হকটা তো আমার রাজনৈতিক হক আছে, তো সেটা তো আমাকে সেটা দেখতে হবে। অনেকে আছেন খুবই মানবিক পরিস্থিতির মধ্যে আছেন, বেশিরভাগ আমাদের নেতাকর্মী যারা বিদেশে আছে তারা মানবেতর অবস্থার মধ্যে আছে, আবার জেলখানায় যারা আছেন খুবই কঠিন অবস্থার মধ্যে আছেন। তবে গুটি কয়েক যারা মানে একটা লাইফ স্টাইল বিলাসিতার মধ্যে আছে, তারাই দেখবেন সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয় তৃণমূল কর্মীদের, কারণ তারা সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শো অফও করেন। হ্যাঁ, তো এই বিষয়টা অবশ্যই এখন মার্ক হয়ে গিয়েছে যে এরা এভাবে চলছে, অর্থাৎ এরাই হচ্ছে আসল মানে অপরাধী। তো অপরাধী চিহ্নিতও কিন্তু হয়ে গিয়েছে, এদের পক্ষে আওয়ামী লীগের রাজনীতিতে পুনরায় প্রত্যাবর্তন করাটা কঠিন হয়ে দাঁড়াবে, যাদের নিজেদের অর্থবিত্তটা, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। তবে আমাদের অনেকেই
খুবই নিদারুণ কষ্টের মধ্যে আছেন, এটাও সত্য। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে আছেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। এবং তাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে, তারা যে কোনো সময় বিস্ফোরিত হতে পারেন, তারা যে কোনো সময় নিজেদের যে ধৈর্যের সীমা সেটা যেহেতু ছাড়িয়ে গিয়েছে। আমাদের একটা চিন্তা আছে যে এরকম পরিস্থিতিতে বিএনপি এবং জামাতে ইসলামী এবং এনসিপি, বিশেষ করে এই যে ইউনূসের যে জঙ্গি গোষ্ঠী, জঙ্গি পার্টি, এদের অস্তিত্ব বাংলাদেশের সাধারণ মানুষ রাখবে কিনা, আমাদের নেতাকর্মীরা তাদের উপরে কিভাবে চড়া হবে, এটাও একটা কিন্তু ফিউচার রিস্ক আমাদের। কারণ আমাদের এখন পর্যন্ত তালিকা আছে 650-এর উপরে আমাদের কর্মীদেরকে হত্যা করা হয়েছে। ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সকল কার্যক্রম, পেশাজীবীদের সকল পেশা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে, তারা খেতে পারছে না নানান জায়গাতে। এই ধরনের একটা ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা সার্বজনীন জনমত সৃষ্টি করে একটা ওই ম্যাসিভ পাবলিক আপনার আউটরিচ, সেটাকে আমরা প্রকাশ করার পর্যায়ে আমাদের যেতেই হবে। এটা না হওয়ার জন্য এই সরকার, রাজনৈতিক সরকার যেহেতু আসছে, তাদের মধ্যে এই রিয়েলাইজেশনটা হওয়া উচিত। তাদের মধ্যে আমরা এখনো বলছি যে আপনাদের মধ্যে যদি সেই রিয়েলাইজেশনটা না হয়, আপনি কিন্তু অলরেডি আপনি যেটা বলছেন যে বর্তমান সরকার 6 মাস ধরে ক্ষমতায় আছে, ইট ইজ নট রাইট। মানে 2 বছর ধরে ক্ষমতায় আছে, 18 মাস তারাই ছিল ক্ষমতায়। জামায়াতে ইসলামী ছিল প্রশাসনে, আর তারা ছিল রাজনীতি এবং সমাজে এবং ব্যবসায়। তো তারাই তো ছিল। বিএনপি তো মূল পার্টি, যেটা মানে ঘর বাড়িতে গিয়ে আক্রমণ করেছে, আগুন দিয়েছে, মানুষ মারার। জামায়াত ইসলামীও করেছে একই কাজ, জামায়াত প্রশাসনে থেকে সেটা করেছে, আর তারা প্রশাসনের বাইরে থেকে করেছে। তো সুতরাং জামায়াত এবং বিএনপি গত 2 বছর ধরে সরকারে ছিল, এনসিপি সহ। এখন গত 6 মাস হয়তো বা এনসিপি ছাড়া সরকারে আছে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটাই। তো সুতরাং কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হবে, আমি হই বা বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে তারা হন।